ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন এসএসবিসিএল এশিয়ান বিজনেস অনুষ্ঠানে স্বাগত। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চশিক্ষা ও বিনিয়োগ। আর আলোচনার জন্য বিষয় স্টুডিওতে আমাদের সাথে হাজির হয়েছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, এবং তারপরে রয়েছেন ক্রস বর্ডার হায়ার এডুকেশন স্ট্যান্ডিং কমিটি অফ এবিসিসি এর সম্মানিত চেয়ারম্যান জনাব সুমন তালুকদার। আপনাদের দুজনকে আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যে বিষয়টি একটু আলোচনায় এনেছি উচ্চশিক্ষা ও বিনিয়োগ, আমরা যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষার হার বেড়েছে, সরকার যে বিষয়টি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে এসছে সেটা হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি। আমরা এই প্রসঙ্গগুলো আলোচনায় আসবো। আমি শুরুতেই স্যার আপনার কাছে আসতে চাই যে এই মুহূর্তে যদি আমরা একটু বলি যে আমাদের কাছে একটু উদ্বেগজনক খবর হচ্ছে যে সারা বিশ্বের মধ্যে উচ্চ শিক্ষিতের বেকার হারের সংখ্যা বাংলাদেশে বেশি। আমাদের প্রত্যেক বছর যে পরিমাণে শিক্ষার্থীরা বের হচ্ছে পড়াশোনা করে জব মার্কেটে, সেই অনুযায়ী জব হচ্ছে না, বিধায় এই হারটা ধীরে ধীরে বাড়ছে। এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই পরিস্থিতিটা সত্যি উদ্বেগজনক, কারণ এডুকেশনকে এখন আসলে একটা বিনিয়োগ হিসাবে চিন্তা করা হয় বিশ্বব্যাপী। এবং এই মাত্র মাসখানেক আগে আমি থাইল্যান্ডে একটা কনফারেন্সে গিয়েছিলাম। সেখানে তো ওরা মনে করে যে কোনো প্রোগ্রাম অফার করার সাথে ওর একটা নেট প্রেজেন্ট ভ্যালিউ অ্যানালাইসিস করতে হবে। যদি নেট প্রেজেন্ট ভ্যালিউ কিছুই না থাকে সেই প্রোগ্রাম দেওয়া উচিত নয়। তো এটা হচ্ছে শিক্ষার নতুন দর্শন। কিন্তু শিক্ষার আদি এবং অকৃত্রিম দর্শন হচ্ছে যে শিক্ষার জন্য শিক্ষা, সেটা কোনো ব্যবহারিক কোনো কাজে লাগুক কি না লাগুক তাতে কিছু আসে যায় না। আমাদের দেশে এই ট্রেডিশন কিন্তু বিল্ড হয়েছে, কারণ ওই একেবারে সুদীর্ঘকাল আগে থেকে যারা নাকি বিত্তশালী তাদের সন্তানাদি এজ এ ম্যাটার অফ প্লেজার শিক্ষার মধ্যে এসেছে এবং উচ্চশিক্ষার মধ্যে এসেছে। চাকরি বাকরির প্রসঙ্গটা তত মুখ্য, এবং সেটা দেশের বাইরেও তারা গিয়েছেন। হ্যাঁ গিয়েছেন। তো সেখানে দেখা যাচ্ছে লিবারাল আর্টস বা জাতীয় শিক্ষা, যে মানে শিক্ষায় মানুষকে মানুষ হিসেবে করবে, কিন্তু সেখানে কর্মী বা ব্যবস্থাপক কিংবা নির্বাহী হিসেবে তাকে গড়ে তুলবে কিনা সেটা নিশ্চয়তা কখনো চায়নি, কেউ দাবিও করেনি। তো আমাদের সেই ট্র্যাডিশন কিন্তু চলছে এখনো। কোনো রকমের যে চাহিদাটাকে নির্ধারণ করা হচ্ছে না, কোন বিশেষ প্রফেশন, কোন বিশেষ ভোকেশন, এটার কি চাহিদা সেটা নির্ণয় করার পূর্বেই মানে আমরা লোকজনকে শিক্ষা অঙ্গনে ভর্তি করাই। আর এর মধ্যে একটা গড্ডালিকা প্রবাহ আছে, যে শুরু হলো একটা এমবিএ, তার মধ্যে দেখা যাচ্ছে, লক্ষ্য করুন, আপনারা তো বলছেন যে বেকারের কথা। এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ অগ্রণী ব্যাংকের একটা পরীক্ষা পরিচালনা করেছিল। 263টি খালি পদ, তার বিপরীতে অ্যাপ্লাই করেছে 25 লক্ষ। তার থেকে 23 লক্ষ হচ্ছে বিবিএ 4 বছরের কিংবা এমবিএ। তো এই যে ওভার প্রোডাকশন উইদাউট মেকিং রেফারেন্স টু দ্য নিড অফ দ্য সোসাইটি, তো এই তো বেকারত্বের জন্ম দেবে। আর তাছাড়া কিছু এডুকেশন সেলার্স রয়েছেন, তারা বসে আছে বিক্রি করার জন্য। সেলার্স বিক্রি করেন এবং বিক্রি করে এরা মার্কেটকে ফ্লাডেড করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ব্যাপারে খুব বিবেচকের ভূমিকা পালন করছে তা নয়। যেখানে নাকি সীমিত সংখ্যক উচ্চশিক্ষার অঙ্গনে সীমিত সংখ্যক ভর্তি হওয়ারই কথা ছিল, বিবিএ ডিগ্রি বা বিএসসি ডিগ্রি যেগুলোকে 4 years ডিউরেশন, দ্যাট শ্যাল বি দ্য টার্মিনাল ডিগ্রি। কিন্তু আমাদের এখানে এখন টার্মিনাল ডিগ্রি আবার হয়ে যাচ্ছে এমবিএ করতে হবে, এমএসসি করতে হবে, তা না হলে আর হচ্ছে না। যদিও আমরা আমাদের সময় 3 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স, দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট। দ্যাট ওয়াজ সেটা আপনি যেটা বললেন যে গড্ডালিকা প্রবাহের মতোই হয়ে যাচ্ছে। আমরা একটা আলোচনা আসবো আপনার কাছে, তারপরে আমরা একটু জনাব সুমন তালুকদার একই প্রসঙ্গটা যেটা আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে সরকার এই মুহূর্তে শিক্ষার মান নিয়ে ভাবছে, কিন্তু অলরেডি যে পরিমাণে বেকারের সংখ্যা বেড়েছে এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে বা এই ধরনের অবস্থান থেকে পরিত্রাণ পেতে কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ আপনাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন করার জন্য। আসলে এটা যুগ উপযোগী কোশ্চেন। সারা ওয়ার্ল্ডে এখন কি হচ্ছে দেখবেন যে ডিমান্ড বেস এডুকেশন আমরা বলি, যে শিক্ষার জন্য শিক্ষা সে ঠিক আছে শিক্ষা, বাট শিক্ষার জন্য কিন্তু আমার ফিউচার জব মার্কেট সিকিউর করতে হচ্ছে। আদারওয়াইজ আমি পড়াশোনা করে কী করব। একটা সময় ছিল শিক্ষা কিন্তু আপনারা জানেন বিত্তশালীরা শিক্ষা গ্রহণ করতেন, কিন্তু এখন কিন্তু সবার জন্য আমার জব পেতে হলে আমার ফিউচারকে যদি আমি সিকিউর করতে চাই জবের মাধ্যমে, আমার কিন্তু ভালো এডুকেশন নিতেই হচ্ছে, বিকল্প নাই। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি, স্যার কিন্তু অনেক বলেছেন, আমরা যেটা লক্ষ্য করি যে আমাদের দেশের এই যে কোর্স কারিকুলাম থেকে
শুরু করে যেটাই হচ্ছে যে জব মার্কেট কী চাচ্ছে এখন মার্কেটে কী হলে আমি জব পাবো অতটা চিন্তা করে কিন্তু এগুলো করা হয় না। সারা ওয়ার্ল্ডে কিন্তু তাই হয় এখন, যে সিলেবাস, কোর্স কারিকুলাম এবং কোন সাবজেক্ট ইউনিভার্সিটি গ্রান্ট করবে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কোন সাবজেক্ট পড়তে বলবে, জব রিলেটেড পড়াশোনা করে সে জব ফিল্ডে যেতে পারবে কিনা বা ওই ফিল্ডে তার জব আছে কিনা। তো আমাদের গভর্নমেন্ট অবশ্যই ব্যাপারে ভাবেন কোয়ালিটি এনহান্স করার জন্য। আপনি জানেন বিভিন্ন ইউনিভার্সিটিতে এ ব্যাপারে প্রজেক্ট আছে এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কিন্তু প্রজেক্ট আছে, আপনি জানেন যে কোয়ালিটি এনহান্স করার এই জন্য। মুহূর্তে আমাদের যে বৈশ্বিক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি, যে আমাদের যে কম্পিটিটর যে কান্ট্রিগুলো আছে তারা যেভাবে অর্থনৈতিক সমৃদ্ধ হচ্ছে, আমরা এই মুহূর্তে উৎপাদনশীলতা আমাদের বাড়াতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু স্যার যোগ্য লোকের প্রয়োজন আছে। সেই জায়গায় জোর দেওয়াটা অফকোর্স এই জায়গাতে আমি যেটা বলেছি ডিমান্ড বেস এডুকেশন ব্যবস্থা আমাদের আসতেই হবে, যে জব মার্কেটে কী দরকার। আমাদের কোর্স কারিকুলাম, আমাদের সাবজেক্ট কিন্তু এইভাবে সিলেক্ট করা উচিত এবং সেটা অবশ্যই ইউজিসি নজর দেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু এখান থেকে আমরা বেরোতে পারবো না। কারণ আমার বাচ্চারা সে কিন্তু অনেকেই কিন্তু জানেন যে সে কিন্তু জানে না, তার কিন্তু মোটিভ নাই, সে কিন্তু ইন ফিউচারে কী করবে তার মোটিভেশনটাকে আমরা খুঁজে পাই না। তাকে কিন্তু মোটিভেশনে নিয়ে আসতে হবে সে কী চায়। এবং ইউনিভার্সিটিগুলো একইভাবে যে সাবজেক্ট পড়লে এই ছেলেটা বা মেয়েটা সে কিন্তু ইন ফিউচারে সে জব ফিল্ডে যেতে পারবে, বেকার তৈরি হবে না। দাঁড়াচ্ছে এডুকেশনের জন্য এডুকেশন প্রয়োজন, প্রপারলি ব্রিফ করতে হবে, পরামর্শ দিতে হবে যে এই দিকে ধাবিত হোক। এসএসবিসিএল এশিয়ান বিজনেসের আয়োজনে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত এসএসবিসিএল এশিয়ান বিজনেস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম উচ্চশিক্ষা ও বিনিয়োগ এই প্রসঙ্গে। আবারও ফিরছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আলোচনায়। জনাব অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, আপনার কাছে আলোচনায় আসবো। অবশ্যই সবাই জানে আপনার পরিচয়টি, আপনিও বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। আমরা যদি বলি যে প্রায় 100-এর কাছাকাছি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সেটা প্রায় 37 বা 40টির মতো আছে সরকারি খাতের বিশ্ববিদ্যালয়। সব মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলো মান উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখছে? শুনুন, এই যে বেকারত্বের প্রশ্নটা আসলো, প্রথম কথা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা সাবজেক্ট অফার করি ওটাকে আমরা বলি ইউটিলিটেরিয়ান এডুকেশন, অর্থাৎ যার ব্যবহার আছে, এছাড়া তার বাইরে আমি খুব একটা যেতে চাচ্ছি না। এমনকি ইংরেজি ডিপার্টমেন্টের মধ্যেও আমি কোর্স ইন্ট্রোডিউস করেছি, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট, মার্কেটিং, তারপরে হচ্ছে যে আপনার অর্থাৎ বিজনেস সেক্টরে ইংরেজিতে পাস করার পরও তারা ঢুকতে পারে। এই জন্য আমারগুলো দেখা যাচ্ছে যে বেশ ভালো হচ্ছে। আপনি বিস্মিত হবেন যে আমাদের প্রায় 10,000 ছাত্র বের হয়েছে, এর মধ্যে খুব কম সংখ্যক, আমার কাছে কোনো রিপোর্ট নেই যে বেকার রয়েছে। তো তাহলে কি টু বেকার না থাকার, বেকারত্ব পরিহার করার কি হচ্ছে দুটো, একটা হচ্ছে ইউটিলিটেরিয়ান এডুকেশন আপনাকে দিতে হবে, সাথে এটার সাথে কোয়ালিটি এডুকেশনের সংযোগ ঘটাতে হবে। এই দুটো না ঘটালে বেকারত্ব বাড়তেই থাকবে। তা এখন তো আপনাকে সঠিক ডিমান্ড যেটা রয়েছে এটা নির্ণয়ের কোনো না কোনো উপায় আমাদেরকে অবশ্যই বের করতে হবে। তা শুধুমাত্র আপনার চোখের সাথে ডিগ্রি নিলে তো বেকারের সংখ্যা বাড়বে। জি, আমরা একটু জানাব সুমন তালুকদার, যে একটা প্রসঙ্গে স্যার আলোচনায় আসলে সেই জায়গা থেকে যদি আপনার বলি যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী আমরা দেখি যে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। সেখানে যারা পড়তে যাচ্ছেন অবশ্যই সেখানে কিছু অফার আছে বা কেউ পার্সোনাল অর্থ দিয়ে পড়াশোনা করছেন। সেখানে কর্মমুখী শিক্ষাটা কতটুকু নিশ্চিত এবং কি পরিমাণে শিক্ষার্থীরা আমাদের প্রতি বছর দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণে যায়? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আগে কিন্তু আপনি জানেন অনেকে বিভিন্নভাবে পড়তে যেত, স্কলারশিপে যেত। রাশিয়ার কথা যদি আমরা ধরি, আপনি জানেন যে ওই সময়টায় প্রচুর স্টুডেন্ট, বা ইন্ডিয়াতে কালচারাল বা মিউজিক প্রোগ্রামে প্রচুর স্টুডেন্ট যেত। কিন্তু এখন কিন্তু ওইভাবে না, এখন কিন্তু স্টুডেন্টরা তারা ডিমান্ড থেকে যাচ্ছে। হ্যাঁ, আপনি দেখবেন প্রচুর স্টুডেন্ট জার্মানিতে পড়ছে। কেন পড়তে যাচ্ছে? আপনি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কথা ভাবেন এবং ওখানে যে স্টুডেন্টরা পড়াশোনা করে তারা কিন্তু যেমন পড়াশোনার সাথে সাথে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, ইন্ডাস্ট্রিয়াল কানেকশন তাদের চমৎকার। দ্যাট মিনস কর্মমুখী শিক্ষা যেটাকে আমরা বলছি। দ্যাট মিনস পড়াশোনা করে সে কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাওয়ার্ড হলো, এক্সপিরিয়েন্সড হলো, তার ফিউচারে জবে কিন্তু তাদের যখন ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয় ওই কোম্পানিগুলি ক্যাম্পাস আসে রিক্রুট করার জন্য। আমরা আজ পর্যন্ত দেখি নাই যে কোনো স্টুডেন্ট যারা বিদেশে পড়াশোনা করেছে তারা বেকার আছে। দ্যাট মিনস যে ডিমান্ড বেসড এডুকেশন একইভাবে যে
পড়াশোনার সাথে সাথে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কানেক্টিভিটি ডেভেলপ হচ্ছে, একইভাবে কিন্তু তারা জব মার্কেটে তাদের কেরিয়ারটা সিকিউর করছে। দ্যাট মিনস আমাদের 2 থেকে 3টা জিনিস এখানে সিকিউর রাখতেই হচ্ছে, যে ডিমান্ড বেস এডুকেশন, এবং তারা সঠিক টাইমে কিন্তু তারা কোর্স কমপ্লিট করতে পারছে, জব মার্কেটে তারা কিন্তু সিকিউর। দ্যাট আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেই জায়গায় আমাদের পিছিয়ে আছে কেন? বিশ্ববিদ্যালয় আসলে পিছিয়ে আছে বলবো না, অনেক ইউনিভার্সিটি কিন্তু অনেকভাবে আপনি জানেন যে জব রিলেটেড সাবজেক্ট অফার করছে, তার ফিউচার জব সিকিউর করার জন্য অফার করছে, বাট এটা ব্যাপকভাবে আসা দরকার। আমরা বলি যে বেকার পরিউজ হচ্ছে, বাংলাদেশ শুধু বেকার পরিউজ হচ্ছে না, অনেকে কিন্তু সে পড়াশোনা কমপ্লিট করে জবে যাচ্ছে না, অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট স্যার যেটা বললেন, কিন্তু আমাদের সবার আগে আসতে হবে। এবং আমার মনে হয় আমি স্যারকে বলবো, স্যারের উদ্যোগ নিতে হবে যে কোয়ালিটি এনহ্যান্স করার জন্য, কোয়ালিটি মেনটেন্স করার জন্য, একইভাবে যে অন্তত জব সিকিউর সাবজেক্ট জানি আমরা জানি অফার করতে পারি আমাদের বাচ্চাদেরকে। আমাদের তো এই বিষয়গুলো পদক্ষেপ নিতেই হবে আমাদের শিক্ষার্থীদের স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে। সেই জায়গায় আসলে করণীয় কি আছে? আজকেও আমার এখানে যে আলোচনা হয়েছে, আজকে সেমিনার ছিল এক্সচেঞ্জ অফ ভিউজ অন কোয়ালিটি হায়ার এডুকেশন। তো আমরা সেখানে একটা জিনিসের মধ্যে এসে ঠেকে গেলাম। সাজেশন এসেছে আমাদের এডুকেশনটা হওয়া উচিত স্কিল বেসড এডুকেশন, ডিমান্ড বেসড। তারপর মানে সম্পূরক আরেকটি কনসেপ্ট হচ্ছে স্কিল বেসড। এখন স্কিল বেসড দিতে হলে আমাদের ইন্ডাস্ট্রি যারা নিয়োগকর্তা তাদের সাথে সংযোগ থাকতে হবে। আমি চাকরির জন্য গেলাম না, এন্টারপ্রেনিউর হব। এন্টারপ্রেনিউর হতে হলে আমার ক্ষেত্র বের করতে হবে যে ছাত্র অবস্থায় যেন আমি তার সাথে অন্তত যোগসূত্র তৈরি করতে পারি এবং সেই যোগসূত্র দ্বারা উপকৃত হতে পারি। সিদ্ধান্ত নিতে হবে, নৌকা পুরাইয়া দিয়ে তারপরে সামনের দিকে আগাইতে হবে। সিদ্ধান্ত নিতে হবে আমি চাকরির জগতে ঢুকবোই না, আমি একজন উদ্যোক্তা হব। তাহলে দেখা যাবে যে উদ্যোক্তা হিসেবে সফলতা অর্জন করার পথটা তার জন্য সুগম হয়ে যায়। তা আমাদের যে উনি বললেন, সব বললেন, নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সবাই চাকরির জগতে আসবে তেমনটি নয়, কিন্তু আবার সবাই এন্টারপ্রেনিউর হওয়ার যোগ্য নন আর কি। সেই ধরনের মন মানসিকতা, সাইকোলজিক্যাল প্রস্তুতি সব থাকছে না। তাহলে সেই প্রস্তুতির জন্য তো আমাদের ভূমিকা নেওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিল্প প্রতিষ্ঠানগুলোর লিঙ্কেজ তৈরি হওয়া উচিত। একটা লিঙ্কেজ আমরা তৈরি করে থাকি ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে। এখন পড়াশোনার ক্ষেত্রে এত বেশি উচ্চশিক্ষা সন্ধানী হয়ে যাচ্ছে, তাদেরকে ইন্টার্নশিপ দেওয়ার জন্য স্কোপে আমাদের থাকে না। জি, আমরা আবারও একটি বিরতিতে যাব। এসএসবিসিএল এশিয়ান বিজনেসের আয়োজনে আরেকটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত এসএসবিসিএল এশিয়ান বিজনেস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম উচ্চশিক্ষা ও বিনিয়োগ এই প্রসঙ্গে। আবারও ফিরছি আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। জনাব সুমন তালুকদার, আমরা আলোচনায় এ পর্যায়ে একটি যে বিষয়টি আনতে চাই আপনার কাছে, যে আমরা স্যার যেহেতু এখানে আছেন, আমরা এই সুযোগটি কাজে লাগাতে যাচ্ছি। যে আমরা দেখেছিলাম যে আমাদের যারা বাইরে পড়তে যাচ্ছেন দেশের বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ইয়েতে, সেখানে আপনারা বিসিসিআই থেকে আপনাদের যে বডিটি আছে, ক্রস বর্ডার হায়ার এডুকেশন স্ট্যান্ডিং কমিটি, এই কমিটি কি কাজ করছে? আমরা দেখেছিলাম যে আপনারা বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে আসার কথা বলছিলেন, বাট সেটা একটা অধ্যাদেশ মনে এখন পর্যন্ত হয়েছে, সেটার অগ্রগতি কি আছে? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি অধ্যাদেশ হয়েছে, বেশ কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ইউনিভার্সিটি পারমিশন আমাদের হাতে আসেনি। আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ যখন একটা অধ্যাদেশ হয় এবং যখন এটাকে ইমপ্লিমেন্ট যদি করতে হয়, আপনি জানেন অনেক বাধা আসে, কিন্তু নতুন, এটা একেবারে বেবি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সবার সহযোগিতা পাচ্ছি। এবং বিদেশি ইউনিভার্সিটি, যেমন আমাদের একটা কোশ্চেন ছিল যখন আইনটা মানে অধ্যাদেশটা হয়, ড্রাফট পর্যায়ে যখন থাকে, যে যারা সার্টিফিকেট সদস্য তারা জানি না আসে। আপনি যেখানে আমেরিকাতে অনেক ব্রিফ কেস ইউনিভার্সিটি বলি আমরা, যে তারা জানি না আসে, কারা আসবে? যারা ওই দেশে কোয়ালিটি মেনটেন করে, স্টেট ইউনিভার্সিটি এবং রিনাউন এবং এম্বাসির মাধ্যমে তাদের আসতে হবে। এখানে এম্বাসি যদি তাদের সার্টিফিকেট দেয়, কারণ এখানে 2+2, সেক্ষেত্রে সুবিধাটা কি হবে? সুবিধাটা শিক্ষার্থীরা কি ধরনের বেনিফিশিয়ারি হবেন সেখানে? সাপোজ ধরেন আমেরিকান ইউনিভার্সিটি এখানে আসলো, তারা কিন্তু ওদের কোর্স কারিকুলাম এখানে পাচ্ছে। আমাদের প্রপোজাল যেটা ছিল, টিউশন ফি আমাদের লোকাল ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড টিউশন ফি হতে হবে। দেশের টাকা দেশে থেকে যাবে, দেশের টাকা কিন্তু বাইরে যাচ্ছে না। ফাইনাল ইয়ারে সে যখন ওখানে ডিগ্রি টপ আপ করতে যাবে বা 2 বছর এখানে 2 বছর ওখানে পড়বে, তখন কি ফি একটা সহনশীল পর্যায়ে রাখা হয়েছিল। এবং আমাদের কথাই ছিল যে তারা যদি বাংলাদেশে ফেরত এসে আমাদের যে
অর্থনীতিতে তারা একটা বিশাল ভূমিকা রাখবে, তাদের এক্সপার্টিস জানি আমাদের মানে এই অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করতে সাহায্য করবে। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই বাধা তো থাকতেই পারে, বাধা আছে। সেটা টপকে যেতে আপনারা সেই টপকে আমরা অনেকটা অনেকটা এগিয়ে এসেছি। সেক্ষেত্রে স্যার আছে, স্যারদের সহযোগিতা চাইবো, কারণ এখানে জানেন যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি চাচ্ছেন না কোনো বিদেশি ইউনিভার্সিটি আসুক, কারণ যদি আপনি কোয়ালিটি মেনটেন করেন আপনার ভয়ের কিছু নাই। আপনি কোয়ালিটি মেনটেন করে বিদেশি কোয়ালিটি মেনটেন করবে, কারণ আমরা স্কিল ম্যান পাওয়ার তৈরি করছি, ফিউচার জবের জন্য তৈরি করছি, সেক্ষেত্রে তো আমার ভয়ের পাওয়ার কিছু নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমরা স্যার আপনার কাছে এই প্রসঙ্গটি যেরকম জানতে চাইবো যে সেক্ষেত্রে যদি তারা সুযোগ পান বা আমরা যদি আইনের, আমরা দেখেছি যে মালয়েশিয়াতে আছে, পাশের দেশ ভারতেও এই সুযোগটি হয়তো আছে, আমরা সেই যুক্তি তৈরি করে দিতে পারি কিনা, বা সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ভিউ এক্সচেঞ্জের মাধ্যমে তারাও উপকৃত হতে পারে কিনা? দেখুন, এই দুবাইয়ের মতো এত ছোট্ট একটা জায়গাতে 25টা ওই ধরনের ক্রস বর্ডার ইউনিভার্সিটি কাজ করছে, তারও বেশি। আমি এক্সাক্ট ফিগারটা, আমরা কিন্তু একেবারে আইনটার মধ্যে কিছু কিছু ছিল, ওর মধ্যে মানে অসম্পূর্ণতা ছিল। মিস্টার তালুকদার যে কথাটা বললেন, ওনারা যে সম্মতি দিয়েছেন ওই ভিত্তিক সম্মতি কিন্তু আমাদেরও ছিল বা আমার ছিল। যেমন এখানে বাইরের বিশ্ববিদ্যালয়ে আসলে নিম্নমানের যেন না হতে পারে, সবটাই যেন উচ্চমানের হয়, তা নাহলে আমরা কিন্তু যে উপকারটা প্রত্যাশী সেই উপকারটা আমরা কিছুতেই পাবো না। এমনি বিশেষ করে ম্যানেজমেন্ট এডুকেশন বা ইন্ডাস্ট্রিয়াল ও অন্য সাবজেক্টসের এডুকেশনটা হচ্ছে কালচার বেসড। তো আমাদের ছেলেপিলেরা যদি বিদেশে শিক্ষা গ্রহণ করে এই কালচারের সাথে তার অসঙ্গতি সৃষ্টি হয়, আবার তার সাথে সঙ্গতি সৃষ্টি করার পূর্বে সে বিভিন্ন জায়গায় সেটেল হয়ে যায়, দেশের মধ্যে নয়। সেই কারণে ক্রস বর্ডার যে এডুকেশনটা কনসেপ্টটা ইজ এ ভেরি গুড ওয়ান। তো আমি মনে করি যে সেটা পারসিউ করা উচিত। তবে ওই যে তবে কত কিছু রয়েছে, কোনো অবস্থাতে নিম্নমানের সেখানের বিশ্ববিদ্যালয়ে আমদানি করা চলবে না। আইনটা শক্তিশালী করা দরকার। আইন ডেফিনেটলি আইনটা তো থাকতে হবে, কিন্তু তারপরেও আইনকে অবশ্য ক্লাউড বা আইনকে ফাঁকি দেওয়ার মতো যথেষ্ট বুদ্ধি মেধা আমাদের আবার রয়েছে। সেই সব ফাঁক পুকুর বন্ধ না করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এসব কথা চিন্তা করছিল আসলে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটি যেটা আছে, তার কিছু সদস্য তো ডেফিনেটলি চাচ্ছিল না যে বাইরের বিশ্ববিদ্যালয় আসুক, কিছু সদস্য চাচ্ছিলেন। কারণ তাদের চাওয়ার কারণটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কোয়ান্টিটির দিক দিয়ে গেলে তো হবে না, সেক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফারের যদি ভূমিকা থাকে বা সুযোগ থাকে, ক্রেডিট ট্রান্সফারের সুবিধা তো থাকবেই ডেফিনেটলি। কিন্তু আরও যে আছে ক্রেডিট ট্রান্সফার না, ওই যে চাকরির যদি নিশ্চয়তা থাকে, এটা সমান উল্লেখ করেছেন যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে ওনাদের চুক্তি হতে যাচ্ছিল যারা নাকি চাকরিরও বন্দোবস্ত করে দেবে, নিশ্চয়তা দেবে, এখানেই হোক আর সেখানেই হোক। তো সেটা ভালো পদক্ষেপ, কিন্তু আমাদেরকে গভীর অনুসন্ধিৎসা এবং বিবেচনা নিয়ে আগাতে হবে, যেন এগুলাকে কি বলে যেন ওই যে মানে ব্যাংকের ছাতার মতো গজিয়ে আবার বেকারত্বের হার যেন বাড়িয়ে না দেয়, সেদিকটা আমাদেরকে নজর অবশ্যই রাখতে হবে। প্রতিযোগিতা আমি চাই, কারণ আর কতদিন দক্ষতার জন্য আমাদের যেতে হবে। আমি ইফেক্টিভনেস নিয়ে কেবল চিন্তা করবো, এফিসিয়েন্সি নিয়ে চিন্তা করব না, এমনটি হয় না। ইফেক্টিভনেস হচ্ছে টার্গেট অ্যাচিভ করা হোক, এটা এমডিজিতে সম্ভব হয়েছিল এবং আমরা সেই পর্যায়ে কবর দিয়ে চলে আসছি। এখন এসডিজিতে এসে শুধু ইফেক্টিভনেস না, এফিসিয়েন্সির দিকে গভীরভাবে মনোযোগ দিতে হবে। এবং এফিসিয়েন্সি উত্তরণের জন্য, উন্নয়নের জন্য একটা প্রধান ফ্যাক্টর হচ্ছে কম্পিটিশন। তো দেশীয় এবং বিদেশিগুলোর মধ্যে কম্পিটিশন হলে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট উইল প্রিভেইল, এবং সেই অবস্থাতে সারা জাতি উপকৃত হবে। জি, আমরা সেই প্রত্যাশা করছি। আমরা সেইটাই বলতে চাচ্ছি আমাদের আজকের আয়োজনের মধ্য দিয়ে, যে শিক্ষিতের হার বাড়ুক, গুণগত মান বাড়ুক, এবং সরকার যে উদ্যোগ দিয়েছে কোয়ালিটি এডুকেশন, সেটা ক্রস বর্ডার দিয়ে করুক, আমাদের দেশের শিক্ষার প্রতিষ্ঠানগুলোর মান বাড়িয়ে, শিক্ষকদের ট্রেনিং বাড়িয়ে, সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে বেকারত্ব না বাড়ে, আমাদের শিক্ষিত জনশক্তি যাতে কর্মের নিশ্চিত তৈরি করতে পারে। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, একই সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনটি উপভোগ করার জন্য। এছাড়া আগামী শুক্রবার একই সময় অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব অন্য অতিথিদের নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।